নমস্কার আমার দর্শক বন্ধুরা। আমার এর আগে একটা এবং দু পর্বে আমি ভারতের সেভেন সিস্টার্স এই দুটো পর্বে আমি বিষয়টা তুলে ধরেছিলাম। আজকে আমি আপনাদের সামনে ভারতের সেভেন সিস্টার্স তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আলোচনা আপনাদের সঙ্গে করব এই জন্যই যে ভারতের যে আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়টা আমাদের সকলের কাছে একটু পরিষ্কার হওয়ার দরকার আছে, জানার দরকার আছে যে আমাদের আভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে, জটিল একটা বিষয় নিয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তার রাষ্ট্রপ্রধান, বর্তমান অস্থায়ী সরকারের যে রাষ্ট্রপ্রধান, তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে আমি আপনাদের সামনে প্রথম দুটো পর্বে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব যে সম্প্রতি হঠাৎ যে ধূমকেতুর মতো রাজনীতির আকাশে ভারতের সেভেন সিস্টার্স বিষয় উঠে এসেছিল। সেই বিষয় উঠে এসেছিল বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পরেই এখন ফেসবুকের ওয়ালে প্রায় সময়ই আমাদের সকলের চোখে এই বিষয়টা পড়ে। এই বিষয় নিয়ে, এই ভারতের সেভেন সিস্টার্স, এই নিয়ে কোনো দিনই আগে এরকম আলোচনা হয়নি। এই আলোচনা একটা ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের পট পরিবর্তনের পরে অস্থায়ী যে উপদেষ্টা মণ্ডলী, তার যিনি প্রধান, তার মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে এসেছিল, সেই বিষয়টা নিয়ে এখন ফেসবুক উত্তাল। তো প্রথম পর্বে এই সেভেন সিস্টার্স কারা, কোথায় তাদের বাস, এবং দ্বিতীয় পর্বে হঠাৎ এই সময় এই সেভেন সিস্টার্স কথাটা উঠে এলো কেন, কে তুলল, এই নিয়ে আলোচনা করেছি। আশা করি পাঠক এবং আমার শ্রোতারা এই বিষয়ে কেউ পড়েছেন আমার লেখা এবং ভিডিওর মাধ্যমে কেউ শুনেছেন। এখন আমি এখানে তৃতীয় পর্বে আলোচনা করব বাংলাদেশের বর্তমান সরকারের অস্থায়ী উপদেষ্টা মণ্ডলীর প্রধান, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এই বিতর্কিত স্পর্শকাতর প্রসঙ্গ, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার ও সেভেন সিস্টার্স অক্ষত থাকবে না, এই কথা বললেন। কেন বললেন? আসুন আমরা সেই কথাটা নিয়ে একটু আলোচনা করি। ডাক্তার ইউনূসের কথা বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাই, একবার তা দেখে নিই। এই নিয়ে মনে কিছু প্রশ্ন জেগেছিল, তাই আমি আপনাদের সঙ্গে প্রশ্নগুলো শেয়ার করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। যদি আমার কোথাও কোনো ভুল থাকে তাহলে আমি সেটা শুধরে নেব। আপনারা যদি কোনো নতুন কোনো প্রশ্ন আপনাদের মাথায় আসে বা আপনাদের কোনো পয়েন্ট মাথায় আসে, আপনারা আমাকে বলবেন। আমি চাই আপনারা এই বিষয় নিয়ে একটু গুরুগম্ভীর আলোচনা করুন, একটু নিজেদের আপডেট রাখুন। আমার বিশেষ করে সৎসঙ্গী গুরু ভাই বোনেদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে যদি আপনারা সেই বিষয়টা যদি একটু আলোচনা করেন। আমি আপনাদের কখনোই বলিনি আর এখনও বলবো না যে আপনারা এই ভিডিও দেখার পরে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন বা আপনারা আমাকে এই বিষয়ে আপনারা আমাকে কোনো প্রশংসা করুন। আমি সেই বিষয়টা আপনাদের কাছে কখনোই বলিনি এবং বলবও না। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা একটু বর্তমান যে পরিস্থিতি, জটিল পরিস্থিতি, কঠিন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটু আপডেট থাকুন। একটু ধৈর্য ধরে যদি একটু সহযোগিতা করেন, বিষয়টা যদি আপনারা একটু শোনেন, তাহলে আপনাদেরও অনেক কিছু জানা হবে। বাংলাদেশ এবং ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমি আর এই অনুরোধ, প্রত্যেকেই যদি একটু
উদার মন নিয়ে যদি আমরা একটু বিষয়টা নিয়ে আলোচনা করি, এখানে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো রকম বিরোধ নেই, কোনো রকম কারোর বিরুদ্ধে বিষোদ্গার আমার নেই, কোনোদিনও করিনি, আজও করছি না। আমরা সবাই মানুষ, দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, আমরা আজ নয় কাল আমরা পৃথিবী থেকে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার এবং আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছে আছে যে আমাদের যে পরবর্তী যে বংশধর, আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা থেকে যাবে এই পৃথিবীতে। তো সেই পৃথিবী, সুন্দর পৃথিবীতে তারা থাকবে কি তারা কুৎসিত পৃথিবীতে থাকবে, এটা অন্তত সাধারণ যারা যে সম্প্রদায়টি হোক না কেন, সেই সম্প্রদায়ের সাধারণ মানুষ, সাধারণ নারী পুরুষ একটু যদি চিন্তা করেন। যাই হোক, আসুন আমরা আলোচনা করি। একটার পর একটা আমি আপনাদের সামনে প্রশ্ন তুলে ধরছি, আপনারা দেখুন প্রশ্নগুলোর মধ্যে কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা, আপনারা একটু দেখুন। আজ পর্যন্ত যে কথা কেউ কোনো দিন বলেনি, হঠাৎ রাতারাতি এই কথা তুলে ধরে নিজেকে কি প্রমাণ করলেন? শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে যুদ্ধবাজ হিসেবে কি তুলে ধরলেন? এই কথা কি শান্তির দূতের মুখে মানায়? আত্মরক্ষার্থে ও দেশের স্বার্থে যুদ্ধবাজ হওয়া ন্যায়সঙ্গত, কিন্তু তেমন কিছু বিপজ্জনক ঘটনা ঘটেছিল কি ভারতের পক্ষ থেকে, যে জন্য ভারতকে হুমকি দিতে হলো? বাংলাদেশকে অস্থিতিশীল করা প্রসঙ্গ টেনে আনার অর্থ কি? এর অর্থ হলো বাংলাদেশ স্থিতিশীল ছিল, তাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত, তাই কি? হঠাৎ শান্তির দূত ডক্টর ইউনূসের এই কথা কেন মনে হলো? কেন আপনার মনে হলো ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে? অস্থিতিশীল করে তোলার মতো কোনো প্রমাণ আছে আপনার হাতে? যদি থাকে তাহলে প্রমাণসহ তা তুলে ধরে আপনার যে বিশ্বজোড়া খ্যাতি, প্রতিপত্তি, সুনাম, তার প্রতি বিশ্বাসযোগ্যতা রক্ষার্থে সেই খ্যাতিকে সম্মান দিলেন না কেন? কেন আপনার ভারতকেই শত্রু দেশ হিসেবে মনে হলো যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে? কি দেখে আপনার মনে এমন শঙ্কা হলো? তাহলে বাংলাদেশে যে হঠাৎ কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন, হঠাৎ কোটা সংস্কার আন্দোলন থেকে সরে গিয়ে ছাত্র আন্দোলন 180 ডিগ্রি ঘুরে গিয়ে সরাসরি সরকার পতনের ডাক দিল, এবং পরবর্তী সময়ে হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ, পরবর্তী চরম সীমাহীন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ঘটনাবলী কি বাংলাদেশে অস্থিতিশীলতা প্রমাণ করে না? এই সময় আপনি তো দেশের বাইরে ছিলেন, তাই এই সময় আপনার দেশ কি স্থিতিশীল ছিল? বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতিকে কি আপনি স্থিতিশীল পরিস্থিতি বলে মনে করেন? যদি মনে করেন, তাহলে কেন মনে করেন তা আমাদের ভারতীয়দের কাছে একটু ব্যাখ্যা করবেন। কারা এই অস্থিতিশীল পরিস্থিতি ও পরিবেশের কারিগর? ডক্টর ইউনূসের কথায় প্রমাণিত যে ভারত এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী। অস্থিতিশীল পরিবেশ আগে থেকেই ছিল বাংলাদেশে, কারণ তিনি বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো রকম চেষ্টা হলে ভারত, মায়ানমার ও সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না। এই বক্তব্য থেকে প্রমাণ হয় যে তিনি বলেছেন চেষ্টা হলে। বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তার মানে বাংলাদেশে বর্তমানে যা ঘটেছে ও ঘটে চলেছে সেখানে ভারত কোনো রকমভাবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী নয়। তাহলে তিনি চেষ্টা হলে কথাটা বলতেন না। তাহলে কেন তিনি আগুন লাগার মতো এমন উস্কানিমূলক কথা বললেন? তিনি কি জানেন না আগুন লাগানো সহজ, কিন্তু সেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন নেভানো কঠিন, ভয়ঙ্কর কঠিন? জানেন না? তিনি কি জানেন না যে
সেই আগুন কখন কিভাবে কোন দিকে ছড়িয়ে পড়ে তার নিখুঁত বোঝা আরও কঠিন। তার মতো জ্ঞানী মানুষ যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি রাজনীতিবিদ নেতার মতো অশান্তির পক্ষে সওয়াল করলেন। ভারত, মায়ানমার ও সেভেন সিস্টার্স ক্ষতবিক্ষত করার আগুন নিয়ে যদি তিনি খেলা শুরু করেন, সেই ভয়ঙ্কর আগুন তিনি নেভাতে পারবেন তো? একটা মূর্খও জানে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলে সমূহ ক্ষতি হয়, তা সে শক্তিতে সমান হোক বা বেশি হোক, আর কম হলে তো ঝগড়া থেকে দূরে থাকতে হয়, কারণ ক্ষয়ক্ষতির তো পরিসীমা থাকে না, বরং নিজেকে ধীরে ধীরে শক্তিমান করে তুলতে হয়। কথা ডক্টর ইউনুস জানেন না, যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা গঠনমূলক কাজে আমন্ত্রিত অতিথি হিসেবে তার বহুমূল্য বক্তব্য তুলে ধরেন। আর এই সহজ কথাটা তিনি জানেন না। সম্প্রতি আমরা ভারত, বাংলাদেশের মতো একই রকম পাশাপাশি প্রতিবেশী দেশ যারা একদিন একসঙ্গেই ছিল, সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিণতি আমরা দেখেছি। সেখানে আমরা কি দেখেছি? আধুনিক সভ্যতায় উন্নত, সাজানো, গোছানো, স্থিতিশীল একটা দেশের জনগণ নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হলো। নিমেষে শরণার্থী হয়ে, ভিখিরি হয়ে পথে আশ্রয় নিল লক্ষ লক্ষ নরনারী, যাদের একদিন মাথার উপর ছাদ ছিল নিশ্চিন্ত আশ্রয়, ছিল আহার। মুহূর্তে ভয়ঙ্কর অশান্তির কালো মেঘে ঢেকে গেল শান্তির নীল আকাশ। কার বা কাদের জন্য? কথা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস আপনি জানেন না? আপনি তো 1947-এর দেশভাগের যন্ত্রণার কথা জানেন না? তখন হয়তো আপনার বছর 7 ছিল, কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার মধ্যে দিয়ে বিদেশি শক্তির মদতে অবিভক্ত ভারতের ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক ক্ষয়ক্ষতির মধ্যে 2 টুকরো হয়ে যাওয়ার যন্ত্রণার ইতিহাস তো আপনি জানেন না? আপনি জানেন নিশ্চিন্ত ঘরবাড়ি ছেড়ে নিমেষে পথে ভিখিরি হয়ে যাওয়া লক্ষ লক্ষ অসহায় নারী পুরুষের শরণার্থী হয়ে যাওয়ার করুণ ইতিহাস? জানেন না? আপনি জানেন ভারতের স্বাধীনতার সময়ে সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের দাঙ্গা? জানেন না? আপনি জানেন তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের জনগণের ওপর পাকিস্তানের 1971 সালে নারকীয় বর্বরচিত আক্রমণ ও হত্যার ইতিহাস জানেন না? আপনার জানা আছে 1971 সেই ভয়ঙ্কর দিনগুলিতে হাজার হাজার বুদ্ধিজীবী, আপনি নিশ্চয়ই ভুলে যাননি সেই করুণ ইতিহাস নিধনের যে কাহিনী, ভুলে নিশ্চয়ই আপনি যাননি। দেশ বিদেশের বহু যন্ত্রণাদায়ক অশান্তির ইতিহাস আপনার জানা আছে, তবুও এত কিছু জানা থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশের আভ্যন্তরীণ নিজস্ব কারণে চরম অস্থিতিশীল, উত্তপ্ত, নির্মম যে পরিস্থিতি ও পরিবেশের সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির সৃষ্টি হওয়া সত্ত্বেও হঠাৎ ভারতকেই ভবিষ্যৎ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়ী করে কাঠগড়ায় দাঁড় করিয়ে হুমকি দিয়ে দিলেন। ভারতের যে পক্ষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন কোনো প্রমাণ আছে কি আপনার হাতে? আর আপনি যখন এই স্টেটমেন্ট দিচ্ছেন, তখন কি আপনাদের নিজস্ব আভ্যন্তরীণ কারণে ঘটে চলা আপনার দেশের অস্বাভাবিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি স্বাভাবিক হয়ে গেছিল? তাহলে হঠাৎ এই প্রসঙ্গ ভারতের ভাবমূর্তিতে কালি ছেটালেন যে ব্যাপারটা ঘটল, সেই কালি ছেটালেন কেন? অন্য কোনো দেশ আপনার বর্তমান ঘটে চলা ঘটনার জন্য দায়ী ও ভবিষ্যৎ অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে কি আপনার মনে হয়নি বা হয় না? শুধু ভারতকেই আপনার প্রতিবেশী দেশকে একদিন যারা একসঙ্গে ছিল তাকেই আপনার শত্রু বলে মনে হয়? যত দোষ নন্দঘোষ ভারত।
আপনি কি ভুলে গেছেন 1971 সালে আপনার দেশের স্বাধীনতায় ভারতের কোনো অবদানের কথা? সেদিনের ইতিহাস আপনার নিশ্চয়ই মনে আছে। সেদিন আপনার চারপাশের দেশের ও বিশ্বের অন্যান্য বৃহৎ যে শক্তি, সেই শক্তিধর রাষ্ট্রগুলির কী ভূমিকা ছিল আপনার দেশের ওপর অত্যাচারের বিরুদ্ধে, নিশ্চয়ই আপনার অজানা নয়। 1971 সালে আপনি 30 বছরে পূর্ণ যুবক ছিলেন। আর দেশ স্বাধীনতার সময় সেই 1947 যখন ভাগ হয়েছিল দেশ, যে করুণ ইতিহাস ভাগ করে দিয়ে চলে গেল যারা, আমরা তার যে বিষ আমরা যে এখনও শরীরে মনে আত্মায় বয়ে চলেছি, সেই যে শত্রুতার যে ডিম ফুটিয়ে চলে গেল, তা আজও 78 বছর ধরে সেই শত্রুতার ডিম ফুটে চলেছে। তো সেই সময় নয় আপনি জানেন না, কিন্তু পরবর্তী সময়ে আপনি স্টাডি করার মধ্যে দিয়ে সে তখনকার পরিস্থিতি আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু বর্তমান যে কয়েক বছর আগের কথা, মানে দেখতে দেখতে যদিও 53টা বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই 1971 সালে যে 30 বছরের পূর্ণ যুবক, সেদিন স্বাধীনতার যে বাংলাদেশের বুকে স্বাধীন হওয়ার যে দামামা বেয়েছিল, সেদিন 30 বছরের যুবক আপনার কি ভূমিকা ছিল আমি জানি না। আমি যতটুকু জানি তখন আপনি দেশের বাইরে এই স্বাধীনতার ব্যাপারে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, দেশের ভিতরে আপনি সেদিন ছিলেন না। তবে আপনার একথা অজানা নয়, সেই সময়ে আপনার দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারতের ভূমিকা। সেই সময় বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা আপনার দেশের বিরুদ্ধে ও ভারতের বিরুদ্ধে কী ভূমিকা নিয়েছিল আপনি তা জানেন। আপনি জানেন সেদিন যে কোনো সময়ে একটা আপনার দেশের আভ্যন্তরীণ যে বিষয়, সেই আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যে কোনো সময় একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারত, যদি কোনো শক্তিধর দেশ তার অধিকারের সীমা লঙ্ঘন করত। সেই সময় কিন্তু ভারত তার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী মানবতার পাশে, মনুষ্যত্বের পাশে দাঁড়িয়ে মানবতা ও মনুষ্যত্বকে প্রাধান্য দিয়েছিল, রক্ষা করেছিল আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে। ভুলে যাবেন না, এটা ভারতের হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি, যে কৃষ্টি সংস্কৃতির আপনারাও অংশীদার ছিলেন। সেই কৃষ্টি সংস্কৃতিকে ভারত রক্ষা করে চলেছে আজও। দেশ ভাগ হওয়ার পর থেকে একদিনের ভারতবর্ষ যখন 2 টুকরো হলো, তারপরে যখন 3 টুকরো হলো 1947 পর, 1971 পরে, তারপর থেকে আজও ভারত সেই বিবিধের মাঝে মিলনমহান, সকলকে নিয়ে মিলেমিশে থাকার নানা রকম সমস্যায় জর্জরিত যে দেশ, তার মধ্যেও মিলেমিশে থাকার যে আপ্রাণ চেষ্টা, সকলকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে চলার যে চেষ্টা, যে অন্তত দেশগুলো রক্ষা পাক, সেই যে কৃষ্টি সংস্কৃতি, সেই কৃষ্টি সংস্কৃতিকে ভারত আজও রক্ষা করে চলেছে এবং আগামীতেও রক্ষা করে যাবে। আপনি বলেছেন ভারত, মায়ানমার ও 7 সিস্টার্স অক্ষত থাকবে না। আপনি ভারতের মতো বিশাল দেশকে অক্ষত থাকবেন না এইরকম হুমকি কী হিসেবে দিলেন? কেন দিলেন? কিসের পরিপ্রেক্ষিতে দিলেন? কোন শক্তির ওপর ভর করে আপনি ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হুমকি দিলেন? আপনি বাংলাদেশকে গড়তে এসেছেন নাকি ধ্বংস করার জন্য নেতৃত্ব দিতে আপনি বাংলাদেশের দায়িত্ব, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন? আপনি আপনার দেশের রাজনীতিতে শেষ বয়সে এসে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব নিয়েই আপনি এতদিনের বন্ধু দেশ চরম বিপদের দিনে নিজের ভয়ঙ্কর বিপদ উপেক্ষা করে, নিজের চরম বিপদ হতে পারে জেনেও আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে সরাসরি আপনার দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শ্মশান হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা এবং গত 50 বছরের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাহায্য করা আপনার একমাত্র প্রতিবেশী শক্তিশালী দেশ ভারতকে এক লহমায় শত্রু বানিয়ে দিলেন। আপনার দেশের আভ্যন্তরীণ গণতন্ত্র রক্ষায়
আপনার দেশের জনগণের অধিকার রক্ষায় গণতান্ত্রিক পরিবেশে লড়াই করার মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, নির্বাচন প্রক্রিয়ায় সরকার গড়বেন, নাকি অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে পতন ঘটিয়ে ক্ষমতা দখলের মধ্যে দিয়ে সরকারে এসে দেশ চালাবেন, সেটা আপনাদের দেশের একান্তই আভ্যন্তরীণ ব্যাপার ও জনগণের বিষয়। কিন্তু সেখানে ভারতকে ক্ষমতায় এসেই শত্রু দেশ হিসেবে চিহ্নিত করার যে মানসিকতা, শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে সরাসরি যে হুমকি দেওয়া, সেই হুমকি দেওয়া কি আপনার মতো উচ্চশিক্ষিত জ্ঞানী পণ্ডিত শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিকে শোভা দিল? যদি ভারতকে হুমকি দিয়ে ভারত, মায়ানমার ও সেভেন সিস্টার্সকে অক্ষত রাখা যাবে না বলে ভয় দেখিয়ে থাকেন, তাহলে সেই একই অক্ষত না থাকার ভয় কি আপনার দেশের নেই? আপনার দেশ কি বিশাল ভারতের সীমানা দিয়ে চারপাশ ঘেরা ছোট্ট একটা দেশ নয়? ভারতের এক সময়ের অবিচ্ছেদ্য অংশ ভারতের সীমানা দিয়ে চারপাশ ঘেরা ছোট্ট দেশ। ভারতকে আঘাত আনতে পারেন, ভারতকে আঘাত করতে পারেন, সেটা আপনাদের বিদেশ নীতির উপর নির্ভর করছে। কিন্তু এই রকম অবাক করা অদ্ভুত বিদেশ নীতির, কূটনীতির যে পরিণতি কি হতে পারে, পরিণতিতে দেশের জনগণের ভবিষ্যৎ কি ভয়ঙ্কর অস্থিতিশীল হতে পারে, তা দেশের প্রধান হিসেবে একবার কি আপনার ভাবা উচিত ছিল না? আপনি শান্তির প্রতীক হিসেবে নির্বাচিত একজন মানুষ হয়ে অশান্তির আগুন নিয়ে খেললেন। তাহলে কার উপর দেশ ও দেশের সাধারণ মানুষ, উভয় দেশের, আপনার দেশ শুধু নয়, আমরাও সাধারণ মানুষ, আমরা কোনো সরকারের কোনো প্রতিনিধি না, আমরা আম জনতা, খেটে খাওয়া সাধারণ মানুষ, দুই দেশেরই সাধারণ মানুষ, দেশের নিরাপত্তা, সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব কার উপর দিয়ে নিশ্চিন্তে সুখে শান্তিতে থাকবে? কার উপর দিয়ে আমরা থাকবো শান্তিতে? দেশের প্রধান হিসেবে কি এরকম ভারসাম্যহীন আলটপকা কথা মানায়, শোভা পায়? আপনি যে কথাই শেষ বয়সে ক্ষমতায় এসে প্রথমেই বললেন, তাতে পাশাপাশি দুই দেশের স্থিতিশীলতার ভিত নড়িয়ে দেওয়ার পক্ষে কি যথেষ্ট নয়? আপনি যদি ভারতকে ক্ষত করার নেতৃত্ব দেন, তাতে ভারতের ক্ষতি হবে, এটা ঠিক কথা। কারণ আপনি আপনার দেশের একক ক্ষমতায় ভারতকে ক্ষতবিক্ষত করতে পারবেন না। আপনাকে কোনো বৃহৎ শক্তির সাহায্য নিতেই হবে, তা আপনি নিতেই পারেন এবং ভারতের বুকে ক্ষত সৃষ্টি করতে পারেন যদি আপনি ক্ষমতায় থাকেন, কিংবা অন্য কেউ আপনার মতন মানসিকতার অধিকারী কেউ যদি ক্ষমতায় থাকেন। কিন্তু তাতে কি আপনি মনে করেন যে আপনি এর ফলে বৃহৎ শক্তির সহায়তায় অক্ষত থাকবেন? বিশ্বে এরকম বহু উদাহরণ আপনার সামনে আছে এবং আপনার মতো জ্ঞানী ব্যক্তি তা জানেন। উদাহরণস্বরূপ একটা মাত্র উদাহরণ তুলে ধরা যেতে পারে এই মুহূর্তে। সম্প্রতি রাশিয়া আর ইউক্রেন পাশাপাশি দুটি দেশ তার বলিষ্ঠ উদাহরণ। তাহলে আমরা সাধারণ মানুষ কার কাছে যাব? 1947 সালে দেশকে টুকরো টুকরো করলো দেশের নেতৃবৃন্দ। আজও আবার সে অশান্তির আগুন জ্বালাবার জন্য দেশের নেতৃবৃন্দরা যদি এমন করে, এমন কথা বলেন, তাহলে তার জন্য যে প্রশ্রয় পায় দেশের অস্থিতিশীল পরিবেশের সঙ্গে অভ্যস্ত থাকা মানুষেরা, যারা সবসময় একটা মানসিকতা নিয়ে থাকে দেমা লণ্ডভণ্ড করে লুটে পুটে খায়। আপনার বাংলাদেশেও বর্তমানে সম্প্রতি সেটা ঘটলো, সেটাকে আপনি কি সমর্থন করেন? যা যা ঘটেছে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তিনি পদত্যাগ করে চলে আসার পর বাংলাদেশের বুকে যা যা ঘটেছে, সেগুলো কি আপনি সমর্থন করেন? যাক, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করা যাবে। আজ এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী সময়ে আমি এই বিষয়ে, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে অস্থিরতার একটা আগুন একটা উস্কে দেওয়া হলো, তাতে একজন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ যদি এমন করতে পারেন, তাহলে আমাদের ভবিষ্যৎ কার হাতে নিরাপদ? সে নিয়ে আমি পরবর্তী সময়ে আপনাদের শেষ পর্বে আলোচনা করব। আজকের মতন আমি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি।
আপনারা সকলে খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। দুদেশের জনগণ, সমস্ত মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমি আবার বলি, ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ না, সমস্ত সম্প্রদায়ের মানুষ। ধর্ম এক, ধর্ম কখনো বহু হতে পারে না। সে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কথা আমার মতে ভুল। ও সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের নেই, ফারাক নেই, বিভিন্নতা মাত্র, কিন্তু মূলে এক। সব সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, শিখ সম্প্রদায়, যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে থাকুন। ঈশ্বরের, আল্লাহর, গডের আশীর্বাদ বৃষ্টির মতো নেমে আসুক দুই দেশের জনগণের উপর। নমস্কার, জয় গুরু।